রবিবারের সন্ধ্যায় আবার আপনাদের সঙ্গে চলে এসেছি। সামনের সপ্তাহ বাজার কেমন থাকতে পারে এবং আমি সামনের সপ্তাহ নিয়ে বাজারে কি ভাবছি এবং কিভাবে কাজ করব তার একটা রূপরেখা নিয়ে। আজকের ভিডিওতে আমরা যে স্টক এবং যে ইন্ডেক্সগুলো নিয়ে আলোচনা করব, সেই স্টক এবং ইন্ডেক্সগুলো নিয়ে আমি কি ভাবছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভাবনা কেন? কারণ আমি শেয়ার বাজারে যেহেতু কাজ করি, আমি এই স্টকগুলো নিয়ে কিভাবে কাজ করব, কোন দিকে কিভাবে গেলে তারপরে কোন দিকে যাচ্ছে বলে ভাববো এবং সেই মতো করে প্রফিট করার চেষ্টা করব, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি। এখানে কিন্তু কোনো রকম বাই সেল হোল্ড কোনো রকম কোনো রেকমেন্ডেশন নেই, কারণ শেয়ার বাজারে বিনিয়োগ করা সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ এবং আপনার যদি উপযুক্ত প্রশিক্ষণ না থাকে তাহলে কিন্তু শেয়ার বাজার থেকে আপনি প্রফিট করতে পারবেন না। এখানে যদি আপনি ভাগ্য পরীক্ষা করতে আছেন তাহলে ভাগ্যের নির্মম পরিহাসের শিকার আপনি হবেন এবং কোনো না কোনো সময় আপনাকে বলতে হবে শেয়ার বাজার জুয়া। কিন্তু এটা তো আর জুয়া নয়, এটা একটা সম্পূর্ণ প্রফেশনাল জায়গা এবং এখান থেকে আমাদেরকে প্রফিট করতে গেলে আমাদের অনেক বড় বড় লোকের সাহায্য নিতে হয় এবং অনেক বড় বড় লোকের সাথেও লড়তে হয় তাদের মতো ভেবে। তো সে যাই হোক, আমরা আশা করব যে আপনারা সবাই ভেবে চিন্তে দেখে বুঝে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আজকে আমরা শুরু করছি আমাদের নিফটি দাদার উইকলি চার্টকে দিয়ে। দেখুন, নিফটি দাদার উইকলি চার্টের আরএসআই যথেষ্ট ভালো স্ট্রেংথে রয়েছে, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। নিফটি দাদার উইকলি চার্টের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যথেষ্ট ভালো জায়গায় হয়েছে। এই সপ্তাহে সম্পূর্ণ জোশে খুলে ওপরে চলে যাওয়ার পরে মার্কেট তার নিজের হোঁশ ফিরে পায় এবং সেখান থেকে বুঝতে পারে যে ভুল করেছি, তাই আবার নেমে চলে আসে। ভালো বলতে গত সপ্তাহের ক্যান্ডেলের ক্লোজিং যেখানে হয়েছিল উইকলি চার্টের বেসিসে তার উপরেই ক্লোজ হয়েছে, তার নিচে আসেনি এবং কেবলমাত্র ওপরের যে বাঁধাটা আমাদের কেবলমাত্র সেই বাঁধাটাই এখন বাকি রয়েছে, যেটা সেপ্টেম্বর 2024 হয়েছিল। 23শে সেপ্টেম্বর 2024 যে সপ্তাহটা ছিল সেই সপ্তাহে এটা ঘটেছিল। আজকে 26শে অক্টোবর, অর্থাৎ 1 বছর 1 মাস পরে আমরা সেই জোনের মধ্যে ঢুকতে পেরেছি। তো এই সপ্তাহে উইকলি চার্টের ওপরে বেস করে নিফটির অ্যান্টিসিপেশন যেটা হতে পারে, যদি নিফটির নিচে না খোলে বা নিচে না আসে, মোটামুটি 25,700 উইকলি চার্টের বেসিসে 25,700, অর্থাৎ এখান থেকে 95 পয়েন্টের একটা মার্ক আমাদের হাতে রয়েছে। 25,700 যদি নিচের দিকে কেটে না নামে এবং যদি সেটা এই সপ্তাহের মধ্যেই আবার ঘুরিয়ে ওপরের দিকে নিয়ে চলে যায়, যেহেতু এটা উইকলি চার্ট তাই এখানে এত বড় একটা রেঞ্জকে হিসেব করতে হবে। প্রথম দিন দেখা গেল নিচে খুললো কিন্তু 25,700-র আশপাশে এসে ঘুরে আবার ওপরে চলে গেল, এরকম 2-3 দিন পরে গিয়ে দেখা যাচ্ছে যে এই যেখানে গত সপ্তাহে শেষ হয়েছিল তার থেকে উপরে উঠে গিয়েছে, তাহলে কিন্তু এটা তখন পজিটিভ হয়ে যাবে। নেগেটিভ কখন হবে? উইকলি চার্টের বেসিসে নেগেটিভ হয়ে যাবে যদি সামনের সপ্তাহে এই যে 25,795 বা 25,800 এর নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে বুঝতে হবে যে গড়বড় হতে চলেছে, 1-2 সপ্তাহ গড়বড় হতে পারে। কিন্তু যদি কোনো মতে এই 26,200-র যে জায়গাটা রয়েছে এটাকে কেটে ওপরে উঠে যেতে পারে, তাহলে কিন্তু এখান থেকে 29,000 পর্যন্ত যাওয়াটাও খুব একটা বড় ব্যাপার নয়। 27 থেকে 29,000 চলে যাবে এবং সেটা তো রাতারাতি যাবে না, যাবে কিন্তু তার রেঞ্জ ওইখানেই চলে আসবে। 27 থেকে 29,000, 27,000 প্রথমে এবং তারপরে 29,000 পর্যন্ত কেবলমাত্র এই কনসলিডেশনের ওপর বেস করেই নিফটির যাওয়ার ক্ষমতা থাকবে। কিন্তু এর সঙ্গে আমাদের একবার ডেলি চার্টটাকেও হাতে গরম দেখে নেওয়া দরকার। ডেলি চার্ট তো যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, কোনো অসুবিধে কিছু দেখছি না এবং ডেলি চার্টের বেসিসে সেই সাপোর্টটা নিচে নেমে চলে আসছে এরকম জায়গাতে। এই দেখুন, এইখানে এই যে সাপোর্টটা ছিল যেখানটা দাঁড়ানোর চেষ্টা করেও নিফটি দাঁড়াতে পারেনি, যার রেজিস্ট্যান্স এখানে পেয়েছিল, সেই জায়গাটায় কিন্তু এটা চলে আসছে এবং যেটা হচ্ছে 25,350। তো 25,795 যেখানে ক্লোজ হয়েছে, 25,700-র নিচে উইকলি বেসিসে যাওয়া উচিত নয়। যদি ওপরে টিকে থাকতে হয় অবশ্যই 25,800-র উপরে যেতে হবে, যেমনটা বলে আসলাম। ডেলি চার্টের হিসেবে দেখা গেল একদিন খুব বড় করে কাটলো, তারপরের দিন থেকে ঘুরে আবার ওপরে চলে গেল, আলটিমেটলি দেখা গেল যে 25,800-র উপরে বা 26,000-এর আশপাশে গিয়ে সপ্তাহ শেষে ক্লোজিং আসলো। সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে নিফটি সামনের সপ্তাহে বড় সড়ো মুভ দেবে, কেন আরএসআইও যথেষ্ট
ভালো জায়গায় রয়েছে বর্তমানে নিফটিতে। এই সঙ্গে 60 মিনিটটাও দেখার দরকার রয়েছে। 60 মিনিটে RSI 4987, অর্থাৎ RSI ঠিক সাপোর্টের জায়গায় এসেছে, যদিও অ্যাভারেজের থেকে নিচে নেমে গিয়েছে। তো এই রকম সিচুয়েশন থেকে একটা বাউন্স আসে, সেই বাউন্সটায় খেয়াল করতে হবে যে অ্যাভারেজটাকে কেটে RSI ওপরে উঠে যাচ্ছে কিনা। যদি বাউন্সটায় অ্যাভারেজকে কেটে RSI ওপরে উঠে যায় তাহলে জানবেন যে ওপরের দিকে র্যালি হয়ে যাবে 60 মিনিটের চার্টের উপর বেস করে। আর যদি অ্যাভারেজে ধাক্কা খেয়ে আবার RSI নিচে আসে, মানে সাদা দাগটা লাল দাগে ধাক্কা খেয়ে যদি আবার নিচে নেমে চলে আসে, তাহলে এখান থেকে কারেকশন একটু বাড়বে। সেক্ষেত্রেও কিন্তু সেই 25,350-এর আশপাশে বাজার চলে আসার একটা সম্পূর্ণ সম্ভাবনা থাকবে। উপরের দিকের খুব বড় রেজিস্ট্যান্স এই 3 প্রকার চার্টকে বিচার করে যেটা দেখা যাচ্ছে সেটা 25,800 এবং তারপরের যে লেভেলটা যেখানে শেষ হয়েছে এখানেই সব থেকে বড় রেজিস্ট্যান্স, মানে এটা বর্তমানে সাপোর্টে দাঁড়িয়ে রয়েছে 25,795, আমরা 800 ধরে নিতে পারি। বর্তমানে এটা সাপোর্টে দাঁড়িয়ে রয়েছে এবং যদি এখান থেকে ওপরে একবার উঠে যায় তাহলে 26,250 এবং তারপরে কিন্তু 27,000 এবং তারপর 29,000-এর দিকে নিফটি গুটি গুটি পায়ে যেতে থাকবে। অবশ্যই আমরা সঙ্গে থাকলে আমাদের সাথে নিয়ে। নিফটি ব্যাংকের চার্ট তুলনামূলক অনেক বেশি স্ট্রং এবং যদি আমরা ডেলি চার্টটা একবার দেখে নিই, ডেলি চার্টে অ্যাভারেজের গায়ে একবার টাচ করেছে, তো এখান থেকে সামনের দিনকে আবার একটা ওপরের দিকে মুভ হয়ে এখান থেকে আবার ওপরে উঠে যেতে পারে, নয়তো নিচে এসে একটু পাক খেয়ে ওপরে যেতে পারে। কিন্তু উইকলি চার্টটা দেখলে অ্যাকচুয়াল জায়গাটা বোঝা যাবে। উইকলি চার্টেও গত সপ্তাহের ওপরে এই সপ্তাহে ক্লোজিং দিয়েছে, অল টাইম হাই ক্লোজিং এসেছে, অল টাইম হাই ক্লোজিং এসেছে কিন্তু ব্যাংক নিফটিতে। সামনের সপ্তাহে যদি সামান্য গ্যাপ দিয়েও 25,700 রয়েছে 699, সরি 25 না 57,699, এর যদি একটুখানি ওপরে উঠে গিয়ে 1-150 পয়েন্ট ওপরেও যদি ওপরে খুলে যায়, গিয়ে যদি ওপরে মুভ দেওয়া শুরু করে, তাহলে ঠিক এই রকম যে একটা ক্যান্ডেল হয়েছে এই রকম ক্যান্ডেল এখানেও তৈরি হবে এবং আগামী কয়েক সপ্তাহ ধরে র্যালিটা ভালোই চলবে। RSI অন্তত সেই কথাই বলছে যে ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। 60 মিনিটের চার্টের অ্যান্টিসিপেশন যেটা হচ্ছে RSI 50-এর নিচে রয়েছে, তো এখানে একবার ধাক্কা খাবে, আইদার ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গেলে বুঝতে হবে সাইডওয়েজ বা ডাউন ট্রেন্ড হালকা আসবে, হালকা আসবে কত দূর, এই 56,700, এখান থেকে 1,000 পয়েন্টের একটা কারেকশনের জায়গা থাকবে। আর যদি এর ওপরে উঠে বেরিয়ে চলে যায় তাহলে তো কথাই নেই, তাহলে সুন্দরভাবে ওপরের দিকে নাচতে নাচতে যাবে। কিন্তু সামনের সপ্তাহে যদি এখান থেকে একটা বড় সড়ো লাল ক্যান্ডেল মেরে দেয় তাহলে জানবেন সেটাকে ইভিনিং স্টার হিসেবে ধরা হবে। সেক্ষেত্রে কিন্তু নিফটি, এই ব্যাংক নিফটি আরো অনেকটা নিচে নামতে পারে। তো সামনের সপ্তাহ বাজারের জন্য খুবই ক্রুশিয়াল হতে চলেছে। এখন দেখতে হবে বাজার কোন দিকে যায়। অ্যাকচুয়ালি আমাদের আশার বিষয় হচ্ছে বাজার যেভাবেই চলুক না কেন, আমাদের সব থেকে বড় আশা, কিছু কিছু ফান্ড ম্যানেজার এসে বলছেন যে বাজার সামনের দিনে খুব ভালো মুভ করতে পারে, কিছু কিছু ফান্ড ম্যানেজার এসে বলছেন সামনের দিনে বাজার ভালো মুভ করবে না, কিছু কিছু ফান্ড ম্যানেজার এসে বলছেন যে সামনের দিনে বাজার মোটামুটি এরকমই থাকবে, আমাদের কাজ এখন টাকা লাগিয়ে যাওয়া। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্ট যখন বাজারে চলে তখন বাজারে বড়সড় ভয়ের সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু যখনই সবাই একমুখো হয়ে যায়, যেমনটা কদিন আগে পর্যন্ত সোনা কিনুন সোনা কিনুন, রূপো কিনুন রূপো কিনুন, একটা যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল যার নমুনা আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং একটু পরে আমি চার্টেও সেটা দেখাবো। তো চলুন আবার আমরা চার্টে ফিরে যাই। নিফটি ব্যাংকের পরেই আমাদের কাছে আসছে ডেলি চার্টে ইউএসডি আইএনআর, কাত হয়ে পড়ে রয়েছে নিচে, খুব ভালো লাগছে দেখে এটাকে। RSI নিচে লেবড়ে পড়ে রয়েছে, অ্যাভারেজ নিচে চলে আসছে ক্রমশ, অ্যাভারেজই 50-এর নিচে চলে এসছে, তো বাউন্স হলেও 50-এ ধাক্কা খেয়ে আবার নিচে আসার সম্ভাবনা এখানে প্রবল দেখা যাচ্ছে। তো ইউএসডি আইএনআর এ একটা কারেকশন হতে পারে। দেখুন এই ধরনের ওপরে ওঠার পরে এই যে ক্যান্ডেলটা হয়েছে এটা একটা খুব সুন্দর প্যাটার্ন তৈরি করেছে, এটার থেকে অনেক কিছু শেখা যেতে পারে। যেখানে ক্লোজ হয়েছে যদি এর থেকে নিচে খোলে তাহলে জানবেন, এবং যদি এই যেখানে বন্ধ হয়েছে 87-80, 87-80-র উপরে যদি এই সপ্তাহে না যায় তাহলে এই সপ্তাহেই এখান থেকে এই যে ক্যান্ডেলটা হয়েছে এরকম একটা ক্যান্ডেল নিচে হওয়ার সম্ভাবনা হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আবার 1 টাকা অর্থাৎ 86-80-তে বাজার নেমে আসতে পারে। উইকলি চার্ট অন্তত তাই বলছে, RSIও তাই বলছে। ডেইলি চার্টে তো আমরা দেখেই নিলাম। 60 মিনিট চার্টকে যদি আমরা দেখি, 60 মিনিটের চার্টে RSI বেশ খানিকটা স্ট্রং লাগছে, কিন্তু চার্টের যেভাবে প্যাটার্ন দেখছি তাতে কিন্তু এই জায়গাটা পার করা, এইখানে এর হাইটেই ধরা যায়, এই জায়গাটা পার করা যথেষ্ট মুশকিল হবে। অর্থাৎ 88 যে লেভেলটা, সেই লেভেলটা পার করা, কিন্তু এই রেঞ্জটা পার করা যথেষ্ট মুশকিল হতে চলেছে ইউএসডি আইএনআর এ, হঠাৎ করে কিছু ঘটে না গেলে। হ্যাঁ সেরকমই মনে হচ্ছে এখানে বড়সড় কোনো কাজ হতে চলেছে।
ইন্ডিয়া ভিক্স এই সপ্তাহে বলেছিলাম ওপরে যাবে, গত সপ্তাহের ভিডিওতে পরিষ্কার বলেছিলাম যে ওপরে যেতে পারে, গিয়েওছে খানিকটা। এই সপ্তাহেও একই ফাঁড়া একটা রয়েছে, যদি এই 11.95 11.93 এই রেঞ্জের ওপরে টিকে যায়, উইকলি চার্টে RSI স্ট্রং আছে, যদি টিকে যায় তাহলে কিন্তু এই সপ্তাহে এই ভোলাটিলিটি বেড়ে 13.25 পর্যন্ত নিয়ে যেতে পারে। এই সপ্তাহে কিন্তু 11 থেকে 11.60 যেটা রয়েছে এখান থেকে 13.25 পর্যন্ত নিয়ে যেতে পারে, তার পূর্ণ সম্ভাবনা দেখা যাচ্ছে। 13 থেকে 13.25 এই সপ্তাহের মধ্যে যাওয়ার, ভিক্সের একটু ঊর্ধ্বগামী হওয়া মানে হচ্ছে বাজারে ভোলাটিলিটি বাড়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং RSIও ঠিক তেমনই ইন্ডিকেশন দিচ্ছে। গোল্ড এই যে গ্যাপটা তৈরি করেছে, যদি এখানে কিছুদিন কনসলিডেট করেছে, 3 দিন কনসলিডেট করেছে, উপরে 3টে ক্যান্ডেল 3-4টে ক্যান্ডেল পাশাপাশি করে একটা গ্যাপ দিয়ে নেমে 3টে ক্যান্ডেল করেছে, যদি কালকে সোমবার সকালে যদি গোল্ড গ্যাপ দিয়ে খোলে তাহলে জানবেন এই সপ্তাহে আবার খানিকটা নেমে আসবে, এবং তখন কিন্তু এই গ্যাপটা মারাত্মক হবে। RSI তো খুব খারাপ অবস্থায় রয়েছে গোল্ডের, কিন্তু যদি এখান থেকে ঘুরে এই জায়গাটা কেটে দেয় 1,27,600 উপরে যদি উঠে যায়, একদম কোট আনকোট বলতে পারি 1,27,600 উপরে যদি ঘুরে উঠে যায়, তাহলে কিন্তু বেটা 1,35,000 পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে। 1,27,600 উপরে উঠে গেলে কিন্তু 1,35,000 পর্যন্ত টেনে নিয়ে চলে যাবে, অন্তত ডেলি চার্টের বেসিসে সেরকমই সম্ভাবনা দেখাচ্ছে। যদিও উইকলি চার্ট একটা এঙ্গালফিং তৈরি করতে করতেও করেনি, তো যেহেতু এঙ্গালফিং তৈরি করতে করতেও করেনি, তাই নিয়ে এখন কিছু বলা যথেষ্ট মুশকিল। আর 60 মিনিটের চার্ট বলছে যে আপাতত এর জন্য রেজিস্ট্যান্স এইখানটায়, এই যে জায়গাটা ছিল এই জায়গাটা, অর্থাৎ 1,25,000-এ হিউজ একটা রেজিস্ট্যান্স কিন্তু তৈরি হয়ে গিয়েছে গোল্ডে। সিলভারের 60 মিনিটের চার্ট যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি সিলভারের চার্টে আপাতত রেজিস্ট্যান্স 1,49,000, 1,49,800, 1,50,000 ধরুন, 1.5 লাখে হচ্ছে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স হচ্ছে সিলভারের অ্যাকর্ডিং টু 60 মিনিট চার্ট। সরি, যদি আমরা ডেইলি চার্টের বেসিসে দেখি, ডেইলি চার্টের বেসিসে কিন্তু সেই একই 1,49,000 থেকে 50,000 এই রেঞ্জের মধ্যে হচ্ছে হিউজ রেজিস্ট্যান্স সিলভারে। এবং যদি আমরা উইকলি চার্টের বেসিসে দেখি তাহলে উইকলি চার্টে একটা এঙ্গালফিং তৈরি করেছে। এই ধরনের এঙ্গালফিং যখন তৈরি করে, একটা কথা আবারও মাথায় রাখতে হবে, চার্ট বিশ্লেষণে টেকনিক্যাল অ্যানালাইসিসে পূর্বে পাওয়া ডেটা এবং তার সঙ্গে বর্তমানের অবস্থা এই দুটো মিলিয়ে বিশ্লেষণ করা খুব গুরুত্বপূর্ণ। প্রচুর লোক প্রচুর রূপো কিনেছে, প্রচুর লোক প্রচুর সোনা কিনেছেন, প্রচুর দোকানদার প্রচুর রূপো কিনেছেন, কিন্তু তাদের প্রত্যেকের মালগুলো কিন্তু বিক্রি হয়নি। হ্যাঁ, সামনে বিয়ের সিজন আসছে, মাল অনেক তৈরি হবে, কিন্তু যারা অ্যাকচুয়ালি উঠলো বাই কটক যাই করে বিয়ে করে তাদের ব্যাপারটা আলাদা, নয়তো অধিকাংশরই কিন্তু মাল আগে থাকতে তৈরি করা আছে। এখন এই রকম অবস্থায় এসে দাঁড়িয়ে প্রত্যেকেরই বাজার চাইবে যে একটু লস দিই, সে সোনার উপর দোকানদার হলেও তাকে চাইবে যে একটু লস দিই, কারণ সোনা আপনি যত দামেই কিনে রাখুন না কেন, আপনি আজকের যা রেট তাছাড়া তো সোনা বা রূপো বিক্রি করতে পারবেন না। সোনার রূপো ব্যবসা তো কদিন আগে ওই জন্য তো লাভ হয়েছে, একদিন আগে যা কিনেছেন পরের দিন তার থেকে 4% বেশিতে বিক্রি করেছেন, ঠিক সেই জিনিসটা সামনের দিনে ঘটতে চলেছে, ডুবতে চলেছে, সেরকমই মনে হচ্ছে। কিভাবে আমরা বুঝবো সেটা যে এটা ডুবতে চলেছে? পুরো চার্টে দেখিয়ে দিচ্ছি। যদি আমরা দেখতে পাই যে এই সপ্তাহে এর ওপরে কোথাও উঠে গেল, যেখানে বন্ধ হয়েছে 1,47,470, এর ওপরে কোথাও উঠে গেল, তাহলে সাইডওয়েজ টু আপ ট্রেন্ডে বাজার টিকে যাবে সিলভারে, সাইডওয়েজ টু আপ ট্রেন্ডে। কিন্তু যদি এখান থেকে নিচে মারা শুরু করে তাহলে জানবেন এ কিন্তু সোজা 1,27,000-এ নামিয়ে, 1,27,000 না, এইখানে নামিয়ে দেবে, 1,30,000-এ নামিয়ে দেবে, অর্থাৎ 17,000 টাকা কারেকশন হবে, এবং দিনকে দিন আবার ঝপ ঝপ করে খানিকটা পড়ে উঠে এমন একটা জায়গা তৈরি করবে যেটা খুব মানে ঘোটালা, এবং অনেকের পক্ষেই সেটা সহ্য করা সম্ভব হবে। কিছু কিছু সোনার উপর দোকানদার যারা খুব ছোট নতুন খুলেছে, ছোট আর কি, ছোট ব্যবসাদার, তাদের জন্য কিন্তু এইটা একটা খুব বড় বিপদ আসতে চলেছে, অন্তত রূপোয় তাই দেখা যাচ্ছে। তো রূপো যখন দেখলাম, আমাদের একবার রূপোর বড় ভাইকে দেখে নেওয়া দরকার। রূপোর বড় ভাই বলছে যে দেখুন সেই দাগ, আমাদের পাওয়ার দেখুন দাগের, যখন এই দাগ কেটে উঠতে পারেনি, দাগে ক্লোজিং করেছিল, দাগের ওপরে উঠেছিল, উঠে পুরো এঙ্গালফিং এর মতোই একটা মেরেছে ক্যান্ডেলস্টিক, কিন্তু কোথায় পা বাঁধিয়েছে? দাগে। যদি আমরা 1 মিনিটের চার্ট করি কোনো না কোনো দিন এর মধ্যে, এটা ওই দাগে টাচ করেই দাঁড়িয়েছিল, এইখানটায়
ওই দাগ থেকেই সাপোর্ট নিয়ে একটুখানি উপরে গিয়েছে, দেখেছেন তো? এইটা হচ্ছে পাওয়ার অ্যানালাইসিসের টেকনিক্যাল টুল। যদি আপনি চালাতে জানেন ঠিক করে, তাহলে এটাই সুবিধা হবে। 1 2 3 4 4 দিন এইখানে সাপোর্ট নিয়েছে, অর্থাৎ এটা যদি কোনো রকমে কেটে দেয়, তাহলে পপাত ধরণী তলে এখান থেকে কিন্তু $10ও কারেকশন হতে পারে। $48 আছে, এখান থেকে কিন্তু $10 কারেকশনও হওয়ার সম্ভাবনা রয়েছে। $48 থেকে যদি $10 আপনার কারেকশন হয়, তাহলে প্রায় 20%-এর আশপাশে একটা কারেকশন কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সিলভারের চার্টে। ঠিক আছে, সিলভারের এটা ওয়ার্ল্ড ওয়াইড চার্ট ছিল। এইবার যদি আমরা আসি ক্রুডে যে ডামাডোল, এই আমি ওর ওপরে এই চাপিয়ে দিলাম, এই স্যাংশন করে দিলাম, হ্যান করে দিলাম, ত্যান করে দিলাম, এইসব তেরোতাল করতে গিয়ে ক্রুডের একটা বাউন্স এসেছে এবং বাউন্সটা সাস্টেন করেছে। উইকলি চার্টে দেখতে হবে ক্রুডের অ্যাকচুয়াল খেলাটা কি। ক্রুডের রেজিস্ট্যান্স এইখানে পাবে, অর্থাৎ 5570। 5570 রেঞ্জের ওপরে যদি উঠে যায়, তাহলে কিন্তু ক্রুড 5940 পর্যন্ত, এই 200 ইএমএ পর্যন্ত উঠিয়ে নিয়ে চলে আসবে। সেক্ষেত্রে এখানে একটা ডবল বটম তৈরি হয়ে যাবে এবং তারপরে কিন্তু ক্রুডের একটা র্যালি হওয়ার সম্ভাবনা হবে। যদি সেইটা হয়, এর উপরে যদি দাঁড়িয়ে যায়, তাহলে জানবেন রাশিয়ার ওপর স্যাংশনে পৃথিবীতে বড়সড় কিছু নড়চড় হতে চলেছে এবং ভারত তেল কেনা বন্ধ করবে। তার আগে পর্যন্ত যদি এ ওপরে যদি ওইভাবে না যেতে পারে হুড়মুড় করে, তাহলে ও ট্রাম্প দাদুর পাগলামো ছাড়া আর কিছুই না। যদিও আশার আলো হচ্ছে এখানে অ্যাভারেজের সঙ্গে এসে ধাক্কা খেয়েছে, এর আগেও অ্যাভারেজের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে নেমেছে, তো দেখা যাক এরপরে কি করে, সেই মতো করে আমাদের চলতে হবে। যদি আমরা ন্যাচারাল গ্যাসকে দেখি, ন্যাচারাল গ্যাস চেষ্টা করেছিল নিজেকে দাঁড় করানোর, কিন্তু নিজে আবার ঠান্ডা হয়ে গিয়েছে। তো এই আপাতত এখন কোনো চর্চার মধ্যে আসা সম্ভব নয়। ডাও জোন্স আবার ব্রেকআউট দিয়েছে। অ্যাকচুয়ালি বড় ইকোনমিতে এই হয়, ভারতে একসময় একই কাজ করবে। নাসডাক লাস্টের দিনে গ্যাপ দিয়ে খুলে গ্যাপ দিয়ে শেষ করেছে এবং মনে হচ্ছে দেখে যেটা সামনের সপ্তাহে নাসডাক এবং ডাও জোন্স এই দুটোরই কিন্তু একটা বড়সড় আপমুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, ইউএস এর মার্কেট যতই খারাপ লাগুক, চার্টে যতই চার্ট তো এখন দেখুন, চার্ট অ্যানালাইসিসে এইটুকুনি দেখলে এটা বুল ট্রেন্ড রয়েছে, কিন্তু যখন আমরা এটাকে উইকলি চার্টের বেসিসে বড় টাইম ফ্রেমে দেখছি, তখন দেখছি যে এই কারেকশন কমপ্লিট না করে করে, কারেকশন না করে করে সোজা সোজা বেরিয়ে যাচ্ছে এবং যেভাবে র্যালি হওয়ার কথা তার থেকে অনেক দ্রুত গতিতে র্যালি হচ্ছে। এবং এই কারণের ওপরে বেস করি কিন্তু এখানে একটা বড় সড়ো বাবল হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেটা বহুদিন ধরে বলছি। আমি এখানেও বলেছিলাম যে এখানে পড়ে থাকার কথা, আমি এখানেও বলেছিলাম তাড়াতাড়ি ওঠা এখান থেকে উচিত না, সম্ভব না। কিন্তু মার্কেটের উচিত না সম্ভব না কিছু না, মার্কেট যখন এটা করেছে এটাই ঠিক। এবার এইটা ঠিক যখন, তাহলে সামনের দিনে কি ঠিক হতে পারে সেইটা ভাবতে হবে। কপাল ভালো এইটা আমাদের বাজার না। যদি এটা আমাদের বাজার হতো, তাহলে একটা কথা বলতে পারি আপনাদেরকে, এখানে অনেক লোক গলায় দড়ি দিয়ে মরতেন আগামী কয়েক বছরের মধ্যে। কারণ এইরকম ধরনের চার্টে যখন পতন হয়, তবে এখানে আরো একটা জিনিস জেনে রাখা দরকার, যখন ইউএস মার্কেটে পতন হবে, আমরাও কিন্তু বাদ যাবো না, আমরাও কিন্তু সঙ্গ দেবো। ঠিক আছে, আমরা ওঠার সময় সেইভাবে সঙ্গ দিচ্ছি না, কিন্তু ওই পতনটা যদি হয়, এমনি শিডিউল কারেকশন ইউএস মার্কেটে আজ থেকে 2 বছর আগেও হয়েছিল। শিডিউল কারেকশন যখন হচ্ছে, সেই টাইমে ইউএস মার্কেট নিচে আসছে, ভারতের বাজার উপরে যাচ্ছে, আমরা এরকম দেখেছি। কিন্তু যদি ওই যেটার কথা বলছি, যাতে ইউএস মার্কেট 30%-এর বেশি ইন্ডেক্সে কারেকশন হতে পারে, এরকম সিচুয়েশন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতের বাজারেও তুলুনি আসবে। তবে হ্যাঁ, আমাদের ইম্প্যাক্ট অতটা আসবে না। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত চার্ট দেখে খুব একটা ভক্তি হচ্ছে না, কারণ এই চার্টে আমি অন্তত এরকম কোনো চার্ট হলে তাতে ইনভেস্ট করব না। যে চার্ট কারেকশন না করে করে সোজা লম্বা লম্বা পায়ে এগিয়ে যায়, তাকে লং লং এগোতে ছেড়ে দেওয়াই ভালো। লম্বা লম্বা পায়ে এগিয়ে যায়, আমি ইংরেজিতে লং লং এগো বলতে খুব ভালোবাসি। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় ভোলেনাথ।